পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি 17ই মে শনিবারের কথাবার্তার আসর। আজকের আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরব, তারপর বিশেষ বিশেষ খবরের পর্যালোচনায় যাব। প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর, বিজেপি ক্ষমতায় আসায় দুই দেশের সম্পর্কে পরিবর্তন হবে না, তোফায়েল। মানব জমিনের খবর, আদালতে 2 র্যাব কর্মকর্তা 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন। তবে এ সম্পর্কে ইত্তেফাক লিখেছে 2 র্যাব কর্মকর্তা 5 দিনের রিমান্ডে। আর ইনকিলাব লিখেছে 7 খুনের ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে সংশয়ে রিজভী। বাংলাদেশ প্রতিদিন, অর্থনৈতিক বিশ্বের সম্ভাবনার সেরা 10-এ উঠে এসেছে বাংলাদেশের নাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 91.34। এ খবরটি নতুন বার্তা অনলাইন সহ প্রায় সবগুলো অনলাইনে এসেছে। আমার দেশ অনলাইন, ভারতে বিজেপির ঐতিহাসিক বিজয়, কংগ্রেসের ভরাডুবি। অন্য একটি খবরের শিরোনাম, কংগ্রেসের বোকামি বিজেপিকে জয়ী করেছে, শিবরাজ সিং চৌহান। ভারতের আনন্দবাজার লিখেছে, মোদি ঝড়ে দিদির লাভ, কুপকাত বামেরাই। আজকাল মোদি সরকার। দু একটি অন্য একটি খবরের শিরোনাম, মমতা ম্যাজিক অব্যাহত, পদত্যাগ করলেন মনমোহন সিং। এটি কলকাতা 24 অনলাইনের খবর। গণশক্তি লিখেছে, এবারের ভোটে রাজ্যে অন্যতম নির্ণায়ক ছিল সন্ত্রাস রহস্যময় কমিশন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন। এবারে বিশেষ বিশেষ খবরের পর্যালোচনায় যাব। আজ আমাদের সঙ্গে পর্যালোচনায় রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল আওয়াল ঠাকুর। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো জনাব ঠাকুর, 7 খুনের ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই সহ র্যাবের 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার করা যায়নি নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম রানাকে। অথচ সরকার ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল অভিযুক্তরা সবাই নজরদারিতে আছেন। এখন ঘটল ভিন্ন কিছু। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আসসালামু আলাইকুম। র্যাবের যে 2 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতের নির্দেশ অনুযায়ী যদি 54 ধারায় গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে প্রশ্ন রয়েছে 54 ধারা কোনো মামলার নথিভুক্ত বিষয়ে কার্যকর নয়। এটি মূলত সন্দেহমূলক গ্রেপ্তার। এই মামলা থেকেই তাদেরকে মূল ঘটনার সাথে সম্পৃক্ত করা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপরে। এ যাবৎকাল সরকার 54 ধারায় গ্রেপ্তার করে বিরোধী রাজনীতির বহু নেতা কর্মীদেরকে নানা গঠিত মামলায় অভিযুক্ত করেছেন এবং তার বিনিময়ে তার কারণে অনেকেই দীর্ঘমেয়াদী জেল ভুগছেন অথবা আদালতে দৌড়দৌড়ি করছেন। এক্ষেত্রে লেফটেন্যান্ট কমান্ডারের যে প্রশ্নটি উঠছে, সেই প্রসঙ্গটি এখানে কিন্তু নানাভাবে দেখা যায়। কারণ হচ্ছে যে নৌবাহিনীর এই অফিসার কি করে নজরদারি থেকে পালিয়ে গেল অথবা আদৌ সে নজরদারিতে ছিল কিনা, এটা কিন্তু কোনো কিছুই পরিষ্কার না। মূল বিষয়টি যে রহস্যাবৃত রয়েছে, সেটা তার মূল প্রমাণ আমরা পাই এর রাজনৈতিক ভাবে যারা অভিযুক্ত, নূর হোসেন থেকে শুরু করে অন্যরা, অর্থাৎ যাদেরকে ঘিরে প্রশ্ন, মূল প্রশ্নটা কারা এখানে হুকুমের আসামি, কারা ঘটনার আসামি এবং কিভাবে ঘটনাটি ঘটলো, নিরাপত্তা যে কেন নিরাপত্তা পেল না, এবং এসটি ইমামের মতো একজন উপদেষ্টা সাবেক আমলা কিভাবে তাকে সার্টিফিকেট দিয়েছিল, কোন সার্টিফিকেটের জোরে তাকে মেয়র হতে বলা হয়েছিল, কিভাবে তাকে রাজনৈতিক পুনর্বাসনের কথা বলেছিল, এই বিষয়গুলো কিন্তু কোনোটাই পরিষ্কার হয়নি। সরকার যাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তারটা কেবলমাত্র হয়তো আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য হতে পারে, অথবা লোক দেখানো হতে, অথবা এ থেকে ঘটনা শুরু হতে পারে। কিন্তু ঘটনাটি যে মূলত এখন পর্যন্ত রহস্যাবৃত, তাতে কোনো সন্দেহ নেই। কারণ একথা আমরা আগেও বলেছি এবং বহু মানুষ বলেছে, দেশের বিশ্লেষকরা বলেছেন। আজকের প্রেক্ষাপট হচ্ছে র্যাব কি করে সন্ত্রাসী অবস্থায় চলে গেল এবং কিভাবে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টিকেই কিন্তু খতিয়ে দেখা দরকার। এখানে যে সরকারের দৃষ্টিভঙ্গিগত প্রসঙ্গটি হচ্ছে, আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিগত বিষয়টি হচ্ছে এবং রাজনৈতিক ইস্যু হিসাবে এখানে যে কথাটি আসছে, সেটা হচ্ছে র্যাবের ব্যবহার নিয়ে। যেভাবে ব্যবহারের প্রসঙ্গটি উঠছে, সেই ব্যবহারটিকে যদি নিশ্চিত করা না যায় এবং আদালত বা দেশের সংশ্লিষ্ট মহল যদি সেগুলোকে না দেখেন, তাহলে নারায়ণগঞ্জের এই ঘটনার থেকে আলাদাভাবে কিছু ফলাফল পাওয়া যাবে না। কারণ সময় র্যাবের যে সমস্ত অধিনায়করা আছেন, তারা কোনো না কোনো ভাবে পলিটিক্যালাইজড এবং তারা নানাভাবে রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে আছেন। একথা বুঝতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী মূলত হুকুমে চলে।
তাদেরকে কে হুকুম দিয়েছে, কিভাবে হুকুম দিয়েছে, কোন নির্দেশনায় হুকুম দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোকে যদি খতিয়ে দেখা না যায়, তাহলে নারায়ণগঞ্জের এই ঘটনা থেকে আলাদা করে কোনো সুফল পাওয়া যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। বরং 54 ধারায় গ্রেফতারের পরে যদি তাদেরকে মনে করা হয় যে অভিযুক্ত নয় বা তাদের ব্যাপারে কোনো ইনফরমেন্সি নাই, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এর আলামত হচ্ছে এই যে ইতিপূর্বে তাদেরকে অভিযুক্ত করে যখন মামলা দায়ের করা হয়েছিল, তখন সেই মামলাটি থানা পুলিশ গ্রহণ করে নাই, এখনো তাদেরকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়নি। সুতরাং তাদের বিরুদ্ধে যদি অরিজিনালি কোনো অভিযোগ না থাকে, তাহলে সন্দেহের বশে গ্রেফতার করে মামলা থেকে কোনো সুফল পাওয়া যাবে সেরকম মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ভারতে উগ্রবাদী দল বিজেপি ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগ তাকে অভিনন্দন জানাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিজেপি তো একটা সাম্প্রদায়িক ও উগ্রবাদী দল, পক্ষান্তরে আওয়ামী লীগের দাবি অনুযায়ী তারা অসাম্প্রদায়িক দল। তাহলে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে আওয়ামী লীগ কিভাবে অভিনন্দন জানায় এবং তারা তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখতে চায়? বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্কের বিষয়টিকে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে কিন্তু দেখতে হবে যে ভারতে সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতা এই বিষয়গুলো কিন্তু খুব টেকনিক্যাল আলোচনা। কারণ হিন্দুস্তান এই নামটির মধ্যে যেমন সাম্প্রদায়িক আছে, আবার যদি আমরা ভারত বলি, সেটাও কিন্তু মানে রাম রাজ্য, রামের ভাই ভরতের নাম থেকে ভারত। সুতরাং ভারত বা হিন্দুস্তান দুটি নামই কিন্তু একটি হিন্দু সম্প্রদায়ের থেকে সৃষ্টি হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে নেপাল, তো নেপালের শাসকরা ভারতের হিন্দুদের মতো নোংরা নয়। ভারতের হিন্দুদের হয়তো নোংরা হওয়ার একটি বড় কারণ হচ্ছে এখানে ব্রিটিশরা তাদেরকে এমন কিছু হয়তো শিখিয়ে গেছে বা এমন কোন বিদ্যা তাদেরকে দিয়েছে যার চুলকানি এখনো তাদের রয়েছে। বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্কের বর্তমান বিষয়টিকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু বলতে হবে যে কংগ্রেস আওয়ামী লীগকে যেভাবে নিঃশর্ত সমর্থন দিয়েছিল এবং যার ভিত্তিতে 5ই জানুয়ারির একটি অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে এবং সেটি বাংলাদেশের দেশপ্রেমীদের রক্তের বন্যা বয়ে দিয়ে, এই যে গঠিত অপরাধের সাথে কংগ্রেস জড়িত রয়েছে, এই খানটাতেই এখন সম্ভবত আওয়ামী লীগের ভিতরে দহন শুরু হয়েছে এবং তারা সম্ভবত বিজেপিকে কনভিন্স করতে চায় যে কথাটি ইতিমধ্যে আছে। শিবশঙ্কর মেনন ইতিমধ্যেই যে রিপোর্ট হস্তান্তর করে গেছে, পরামর্শ দিয়ে গেছে, সেখানে সম্ভবত এই কথাগুলো বলা আছে, তাদের ধারাবাহিকতা অনুসরণ করা। এই অভিনন্দনের, আওয়ামী লীগের অভিনন্দনের মধ্যে দিয়ে মূলত সেই জায়গাটার মধ্যে তারা হিলিং করতে চায়। অর্থাৎ তারা হয়তো চাচ্ছে কংগ্রেস তাদের সাথে যে আচরণ করেছে, বিজেপিও তাদের সাথে সেই আচরণ করুক। কিন্তু এই আচরণ করতে চাওয়া এবং আচরণ করা এবং মূল বিষয়টি কিন্তু নির্ভর করবে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উপর। বিজেপির যে উত্থান এবং বিজেপি যেভাবে জিতে এসেছে, বিজেপির প্রতি সেখানকার জনগণের যে সমর্থন, মূলত আমরা যদি এভাবে বলি, বাংলাদেশের সমস্ত অবৈধ কর্মকাণ্ডে কংগ্রেসের সমর্থনের যে পাপ, সেই পাপেই ভারতে কংগ্রেস ডুবেছে, সেখানকার জনগণ প্রাকৃতিক প্রতিশোধ দিয়ে নিয়েছে। সুতরাং এই প্রতিশোধের জবাব এবং এর প্রতিক্রিয়া যে আওয়ামী লীগের উপর পড়বে না, এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আওয়ামী লীগের ভেতরে হয়তো সেই কম্পনটাই অনুভূত হচ্ছে এবং সেই কম্পনের কারণেই হয়তো তারা বিজেপির সাথে এমন একটি সম্পর্ক রক্ষা করতে চায় যাতে তাদের নিজেদের গা বাঁচানো যায়। জানি না, রাজনৈতিক ইতিহাসে শেষ কথা বলে কিছু নেই, তবে সময় নির্ধারণ করে দেবে কার্যত কি হতে যাচ্ছে এবং কি হতে পারে। তবে এখন পর্যন্ত বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি দাঁড়াবে তা কোনো দিক থেকেই পরিষ্কার নয়। জনাব ঠাকুর, বিজেপির বিষয়ে এবার বিএনপির অবস্থান নিয়ে কথা বলবো। ভারতের ভবিষ্যৎ সরকারে বিজেপি আসছে দেখে বিএনপি এক ধরনের উল্লাস প্রকাশ করছে। তাদের এত উল্লসিত হওয়ার কি আছে? বিজেপির অবস্থান নিয়ে এখানে বিএনপির একথা এসছে যে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আমাদের মনে হয় যে বিজেপি যে নির্বাচনের মধ্য দিয়ে ভারতে জিতে এসছে, এই ধরনের বিজয় একটি ঐতিহাসিক বলা হয়েছে। কংগ্রেসের এই পরাজয়কে স্মরণকালের মধ্যে কেন, কংগ্রেসের জীবনে এ ধরনের কোন বিপর্যয় আসে নাই। এমনকি জরুরি শাসন দেওয়ার ফলে ইন্দিরা গান্ধীরও যে বিপর্যয় হয়েছিল, এটি তার চেয়েও ঘৃণ্যতম পরাজয়। সোজা কথায় বলা যায়, কংগ্রেসকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং কংগ্রেসের প্রতি এই প্রত্যাখ্যান বা কংগ্রেসের নেগেটিভ ভোটকে যদি আমরা বিজেপির পজিটিভ ভোট হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে বিজেপির প্রতি যে আশা, সেই আশাটা হচ্ছে গণতন্ত্রের আশা
এবং বিজেপিকে জনগণ সমর্থন করেছে, সেই সমর্থনটা হচ্ছে বিজেপিকে এই অঞ্চলে শুধু ভারতে নয়, বিজেপি ভারতকে একটি সুস্থ দেশ হিসাবে দেখতে চায়। এবং তা যদি বিজেপিকে দেখতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে সম্পর্কটি নির্ভর করবে সমমর্যাদা এবং স্বাধীনতার ভিত্তিতে, যেটা কংগ্রেস দেখতে চায়নি। এবং এইখানটাতেই কিন্তু বিএনপির সাথে একটি বিশেষ সমীকরণের প্রসঙ্গ আছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের সাথে বিজেপির সম্পর্ক সম স্বাধীনতার ভিত্তিতে, এখানে অন্য কোনো আলোচনার সুযোগ নেই। এবং বিজেপির যে ম্যানিফেস্টো সেখানেও কিন্তু এই ধরনের আলোচনাই রয়েছে। সুতরাং পারস্পরিক স্বাধীনতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক বেড়ে উঠতে পারে, তাতে কোনো দোষ নাই। আর বর্তমান প্রেক্ষিতে যদি আমরা এটা আলোচনা করি তাহলে অবশ্যই এরকম ধারণা করা সঙ্গত হতে পারে যে ভারতের পাহারাদারিতে, কংগ্রেস সরকারের পাহারাদারিতে এখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন অথবা গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি সরকার যদি সেই অন্তরায় দূর করে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে কাজ করেছিল যে ভারত সরকার, তারা যদি সেখান থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেয় তাহলে বাংলাদেশে অল্প পরিশ্রমে, কম রক্তপাতে এবং বাংলাদেশে হয়তো একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুব দ্রুতই সংগঠিত হতে পারে। এবং এই প্রক্রিয়া যদি হয় তাহলে অবশ্যই সেখানে বিএনপির কিছু সুবিধাজনক অবস্থানে থাকারই যথেষ্ট কারণ আছে। কারণ বিএনপি একটি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচন চেয়ে আসছে এবং সেই নির্বাচনের দাবিতে সে বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেখানে এই যে একটি সমীকরণের ব্যাপার আছে, এটাকে যতটা রাজনৈতিক তার চেয়ে বলা যাবে কৌশলগত আতাত। এবং বিজেপি যে পরিবর্তন নির্বাচনের মধ্য দিয়ে এসছে, অবশ্যই তারা বাংলাদেশে একটি অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য সরকারের পক্ষে দাঁড়াবে এরকম মনে না করাই সঙ্গত। তারাও নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে এবং সেই গণতান্ত্রিক ফলাফল বাংলাদেশের জনগণের পক্ষে গেলে অবশ্যই দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে এবং সেই সম্পর্ক আঞ্চলিক এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ তাহলে দেখা যাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে, যেখানে একমাত্র ভারত ছাড়া সকলেই বাংলাদেশের নির্বাচনের পক্ষে ছিল, এক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে আসে তাহলে আন্তর্জাতিক মহল ভারত এবং বাংলাদেশের স্বাধীনতাকামী দেশপ্রেমিক জনগণ সম কাতারে দাঁড়াবে, যা পারস্পরিক স্বাধীনতা এবং সমতাকে নিশ্চিত করবে। এবং এটাই হতো আজকের বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনাব আব্দুল আউয়াল ঠাকুর, কথাবার্তা আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গণমাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা, অনলাইনের দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।